ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ডিফারেন্সিবিলিটির কনসেপ্টের একটা ভিডিও দিয়েছিলাম, তো তোমাদের এখনো কিছুটা বাকি আছে কনসেপ্টের। তো আজকে তোমাদের বাকি পজিশনটা যে করে দেবো, কনসেপ্টের যে বাকিটা আছে টোটালটা যে করে দেবো। তো আগের ডেটে আমি যেটা করিয়েছিলাম সেটা একটু 5 মিনিট বলে নিচ্ছি যে আগের ডেটে আমি কি কি করিয়েছিলাম ডিফারেন্সিবিলিটি। তো কি বলেছিলাম, ডিফারেন্সিবিলিটির বাংলা মানে হচ্ছে অন্তর্কলন যোগ্যতা। অন্তর্কলন যোগ্যতা মানে কি? অন্তর্কলন যোগ্যতা মানে ডিফারেন্সিবিলিটি, ডিফারেন্সিএবিলিটি। তো ডিফারেন্সিবিলিটি মানে কি বলছিলাম, অন্তর্কলন যোগ্যতা। এখানে যদি দুটো পার্টে ভাগ করি, এখানে হচ্ছে একটা এবিলিটি আসবে আর একটা হচ্ছে ডিফারেন্সি আসবে। ডিফারেন্সি মানে কি? ডেরিভেটিভ। ডিফারেন্সি মানে কি? ডেরিভেটিভ। এবিলিটি মানে কি? এবিলিটি মানে যোগ্যতা। তো ডিফারেন্সিবিলিটি মানে কি বলছিলাম, যে কোনো পয়েন্টে যদি ডেরিভেটিভ হওয়ার যোগ্যতা থাকে, মানে কোনো পয়েন্টে যদি ডেরিভেটিভ নির্ণয় করা যায়, তাহলে ওই পয়েন্টে বলবো ফাংশনটা কি হবে? ডিফারেন্সিবিলিটি হবে, মানে অন্তর্কলন যোগ্যতা হবে। তো এখান থেকে আমি কি বলেছিলাম, যে ডিফারেন্সিবিলিটি চেক করার জন্য ডেরিভেটিভটা এক্সিস্ট হতে হবে। সুতরাং আমাদের ডেরিভেটিভটা কি সেটা একটু জানতে হবে বলেছিলাম। তো ডেরিভেটিভটা কি বলছিলাম, যে ডেরিভেটিভ মানে কি? ডেরিভেটিভ জিনিসটা কি বলছিলাম, ডেরিভেটিভটা আমি দুটো বলছিলাম। ডেরিভেটিভটা একটা বলছিলাম যে একটা অ্যালজেব্রিক্যালি বলতে কি বোঝায় ডেরিভেটিভ, অ্যালজেব্রিক্যালি। আর একটা হচ্ছে জিওমেট্রিক্যালি। জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ বলতে কি বোঝায়? অ্যালজেব্রিক্যালি ডেরিভেটিভ বলতে বোঝায় ডিআই বাই ডিএক্স সমান, এটা হচ্ছে ডেরিভেটিভের নোটেশন, ডিআই বাই ডিএক্স ইকাল টু লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা হচ্ছে অ্যালজেব্রিক্যালি। এটার মানে হচ্ছে y এর বৃদ্ধির হার x এর সাপেক্ষে, রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x। এটার মানে ডিআই বাই ডিএক্স মানে কি? y এর ডেরিভেটিভ কার সাপেক্ষে? x এর সাপেক্ষে, মানে y এর ডেরিভেটিভ, y এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, মানে রেট অফ চেঞ্জ অফ y। এটার মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ y, চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x, মানে x এর সাপেক্ষে। তো অ্যালজেব্রিক্যালি এটা বুঝাচ্ছে। জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ বলতে কি বোঝায়? জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ বলতে ডিআই বাই ডিএক্স বলতে বোঝায় কোন একটা ফাংশনের, জিওমেট্রিক্যালি কোন একটা ফাংশনের ডেরিভেটিভ বলতে বোঝায় কোন একটা ফাংশনের কোন একটা পয়েন্টে তার স্পর্শকের প্রবণতা বোঝায়। ডিআই বাই ডিএক্স কি বোঝায়? ট্যান সাই বোঝায়। মানে এই স্পর্শকটা যদি এর সঙ্গে থিটা কোণ করে, মানে সাই কোণ করে, সাই কোণ করে, তার ট্যানজেন্টের ট্যানের মানটাকে বোঝায়। তো ডিআই বাই ডিএক্স মানে কি? ট্যান। আর আমরা কি জানি, কোনো কোণের যদি ট্যান ট্যান হয় সেটা কি হয়? প্রবণতা বোঝায়। প্রবণতা মানে কি? কোনো কোণের ট্যানের মানকেই কি বলা হয়? প্রবণতা বোঝায়। তো সুতরাং জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ দ্বারা কি বোঝায়? জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ দ্বারা বোঝায় কোনো একটা পয়েন্টে তার কি বোঝায়? স্পর্শকের প্রবণতা বোঝায়। ডিআই বাই ডিএক্স দ্বারা কি বোঝায় জিওমেট্রিক্যালি? কোনো পয়েন্টে ফাংশনের স্পর্শকের প্রবণতা বোঝায়, ফাংশনের প্রবণতা বোঝায় জিওমেট্রিক্যালি। অ্যালজেব্রিক্যালি তাহলে কি বললাম? অ্যালজেব্রিক্যালি ডেরিভেটিভ মানে কি? y এর বৃদ্ধির হার x এর সাপেক্ষে, অ্যালজেব্রিক্যালি বোঝায়। আর জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ বলতে কি বোঝায়? কোন একটা ফাংশনের কোন একটা পয়েন্টে স্পর্শকের প্রবণতা বোঝায়। আচ্ছা, কোন পয়েন্টে ফাংশনের প্রবণতা বোঝায়। আচ্ছা, কোন একটা ফাংশনের যদি প্রবণতা বোঝায়, তাহলে ওখান থেকে কি বলতে পারি? ওই ফাংশনে কি হবে? স্পর্শক এক্সিস্ট করবে। স্পর্শকের যদি, মানে এটা হচ্ছে ফাংশনের স্পর্শকের প্রবণতা, ফাংশনের স্পর্শকের প্রবণতা বোঝায়। স্পর্শকের প্রবণতা নির্ণয় করা যায় জিওমেট্রিক্যালি। তাহলে যদি স্পর্শকের প্রবণতা নির্ণয় করা যায়, তাহলে এখান থেকে আমি কি বলছিলাম, যদি স্পর্শকের প্রবণতা নির্ণয় করা যায়, তাহলে ওখানে কি হবে? স্পর্শক অবশ্যই এক্সিস্ট করবে, মানে স্পর্শক নির্ণয় করা যাবে। স্পর্শকের প্রবণতা করলে হবে কি হবে? তাহলে স্পর্শক ওখান থেকে ড্র করা যাবে, স্পর্শক নির্ণয় করা যাবে, স্পর্শক ড্র করা যাবে, স্পর্শক ড্র করা যাবে। আর যদি স্পর্শক কোনো পয়েন্টে ড্র করা যায়, সেখান থেকে আমরা কি বলতে পারি? যে স্পর্শক এক্সিস্ট করবে, অবশ্যই সেখানে কি হবে? স্পর্শক থাকবে।
ওকে, তাহলে জিওমেট্রিক্যালি কি বোঝায়, কোনো পয়েন্টে ফাংশনের স্পর্শকের প্রবণতা বোঝায়। স্পর্শকের প্রবণতা কখন পাবো, যখন স্পর্শক ড্র করা যাবে। আর যদি স্পর্শক ড্র করা যায় তাহলে সেখান থেকে কি বলতে পারি, স্পর্শক এক্সিস্ট করবে। তো এখান থেকে আমি বলছিলাম যে বিপরীত ক্রমে বলা যায় কোনো পয়েন্টে যদি স্পর্শক এক্সিস্ট করে তাহলে ওই পয়েন্টে কি হবে, ডেরিভেটিভ এক্সিস্ট করবে। কি বলতে পারি, এখান থেকে আমরা বিপরীত ক্রমে বলতে পারি, বিপরীত ক্রমে কি বলতে পারি, বিপরীত ক্রমে বলা যায়, বিপরীত ক্রমে কি বলা যায়, কোনো পয়েন্টে যদি স্পর্শক এক্সিস্ট করে তাহলে ওই পয়েন্টে কি হবে, অবশ্যই ডেরিভেটিভ এক্সিস্ট করবে। তাহলে যদি স্পর্শক ড্র করা যায়, কোনো পয়েন্টে যদি স্পর্শক ড্র করা যায়, স্পর্শক ড্র করা যায়, তাহলে ওই পয়েন্টে অবশ্যই, যদি কোনো পয়েন্টে স্পর্শক ড্র করা যায় তাহলে ওই পয়েন্টে অবশ্যই কি হবে, ডেরিভেটিভ এক্সিস্ট করবে, মানে ওই পয়েন্টে ডেরিভেটিভ নির্ণয় করা যাবে, ডেরিভেটিভ এক্সিস্ট হবে। আর যদি ডেরিভেটিভ এক্সিস্ট হয় তাহলে ওই পয়েন্টে কি বলছিলাম, অবশ্যই ডিফারেন্সিয়েবল হবে। ডিফারেন্সিয়েবল মানে কি, কোনো পয়েন্টে ডেরিভেটিভ যদি নির্ণয় করা যায় তখনই কি হবে, ডিফারেন্সিয়েবল হবে। তাহলে ডেরিভেটিভ এক্সিস্ট করলে তাহলে ওখানে কি হবে, ডিফারেন্সিয়েবল হবে। এটাই। তাহলে জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ দ্বারা কোনো পয়েন্টে স্পর্শকের প্রবণতা নির্ণয় করা যায়, মানে স্পর্শকের প্রবণতা যদি পাই সেখানে অবশ্যই স্পর্শক এক্সিস্ট করবে। তাহলে বিপরীতক্রমে বলা যায় যদি কোনো পয়েন্টে যদি স্পর্শক এক্সিস্ট করে তাহলে ওই পয়েন্টে কি হবে, ডেরিভেটিভ এক্সিস্ট করবে। আর ডেরিভেটিভ এক্সিস্ট মানে কি, ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। আচ্ছা, এরপরে আমি কি বলেছিলাম, যে কোনো একটা ফাংশনের কোন কোন পয়েন্টে, কোনো একটা ফাংশনের কোন কোন পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল হবে। কি বলছিলাম, নট ডিফারেন্সিয়েবল কখন হবে, নট ডিফারেন্সিয়েবল মানে কোন কোন পয়েন্টে, কোন কোন কেসের ক্ষেত্রে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না। দেখো, এক নম্বর কি বলছিলাম, কোন একটা ফাংশনে তার এন্ডিং পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল। কোথায় নট ডিফারেন্সিয়েবল, তার এন্ডিং পয়েন্টে, এন্ডিং পয়েন্ট, যে পয়েন্টে ফাংশনটা এন্ডিং হচ্ছে সে পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল। মানে কি বলছিলাম, যে এই একটা ফাংশন, এটা x ইকুয়াল টু ধরো 2, x ইকুয়াল টু ধরো 5, এই 2 আর 5 পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল, এন্ডিং পয়েন্টে কি হবে, নট ডিফারেন্সিয়েবল, নট ডিফারেন্সিয়েবল হবে। কারণ এন্ডিং পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল কেন, কারণ এন্ডিং পয়েন্টে আমরা ইউনিক ট্যানজেন্ট ড্র করতে পারি না, আমরা অসংখ্য ট্যানজেন্ট ড্র করতে পারি, সেই জন্য এন্ডিং পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল। আচ্ছা, 2 নম্বর কি বলছিলাম, যে পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস ওই পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল। কি বলছিলাম, যে পয়েন্টে কি হবে, ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে, ডিসকন্টিনিউয়াস হবে, ওই পয়েন্টে কি হবে, নট ডিফারেন্সিয়েবল হবে, নট ডিফারেন্সিয়েবল। যেমন ধরো ছবিটা কিরকম বলছিলাম, এই একটা ফাংশন, ধরো x ইকুয়াল টু এটা 4, এই x ইকুয়াল টু 4 টার ফাংশনটা কার্ভই এক্সিস্ট করছে না, তো এখানে আমরা ট্যানজেন্ট কি করে ড্র করব, আর ট্যানজেন্ট যদি না ড্র করতে পারি তাহলে সেই পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল হবে। আর কি বলছিলাম, 3 নম্বর কি বলছিলাম, যে পয়েন্টে নচেস তৈরি হয়েছে, মানে খাঁজ আছে, যেখানে যেখানে কি আছে, খাঁজ আছে, যে ফাংশনের কোনো একটা পয়েন্টে যদি খাঁজ থাকে ওই পয়েন্টে কি হবে, নট ডিফারেন্সিয়েবল হবে। যেমন ছবি কেমন দেখিয়েছিলাম, যেমন মডিউলাস ফাংশন, এই একটা দেখো, এটা x ইকুয়াল টু 3 পয়েন্ট, ধরো x ইকুয়াল টু 3 পয়েন্টে কি হচ্ছে, এখানে খাঁজ আছে, তো যে পয়েন্টে খাঁজ থাকবে সেখানে আমরা কি হচ্ছে, অসংখ্য ট্যানজেন্ট ড্র করতে পারছি। আর যদি অসংখ্য ট্যানজেন্ট ড্র করা যায় সেই পয়েন্টে কি হবে, নট ডিফারেন্সিয়েবল হবে, ইউনিক ট্যানজেন্ট ড্র থাকতে হবে, ড্র করতে হবে। ওকে, তাহলে এই তিনটা কেস আমি বলেছিলাম যে ফাংশনটা কোন কোন ক্ষেত্রে নট ডিফারেন্সিয়েবল হবে। এবার দেখো আরেকটা কি বলেছিলাম, কোন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল, কোন একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না, হবে না, সেটা আমরা দেখবো কি করে। ডিফারেন্সিয়েবল হবে কোন একটা ফাংশন, ডিফারেন্সিয়েবল হবে, হবে ইফ, আমি দুটো পয়েন্টে লিখেছিলাম, কি বললাম, কোন একটা ফাংশনের, ফাংশনটা কোন একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে কিনা তার জন্য আমি কি দেখবো, দেখো কোন একটা ফাংশনের যদি আমরা কার্ভ ড্র করি, সেই কার্ভটার আমরা দেখবো যে পয়েন্টে ডিফারেন্সিয়েবল চেক করতে বলবে সেই পয়েন্টে কার্ভটা দেখবো যে কন্টিনিউয়াস কিনা, আরটা কি দেখবো, ওই পয়েন্টে খাঁজ আছে কিনা, যদি খাঁজ থাকে তাহলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না। তাহলে ডিফারেন্সিয়েবল হতে হলে আমরা কার্ভটা দেখবো যে কার্ভটা কন্টিনিউয়াস কিনা, এক নম্বর দেখবো কি, কন্টিনিউয়াস হতে হবে, ওই পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউয়াস হতে হবে মানে কি, ওই পয়েন্টে ব্রেকিং পয়েন্ট থাকবে না, মানে ফাংশনটা গ্যাপ থাকবে না, ওই পয়েন্টে গ্যাপ না হয়। আর 2 নম্বর কি বলছিলাম, দেখো 2 নম্বর কি হতে হবে, যে ওই পয়েন্টে কার্ভটা, যে কার্ভটা ড্র করেছি ওই পয়েন্টে যেন না খাঁজ থাকে, তাহলে 2 পয়েন্টে কি লিখবো,
খাঁজ যেন না থাকে, যে পয়েন্টে ডিফারেন্সিবল চেক করতে বলছি খাঁজ যেন না থাকে, যেন না থাকে মানে স্মুথ হতে হবে, ওই পয়েন্টে ফাংশনের কার্ভ যেন স্মুথ হয়, তবেই আমরা ফাংশনটা কি বলবো ওই পয়েন্টে ডিফারেন্সিবল হবে। তাহলে এই দুটো কন্ডিশন যদি কোনো একটা ফাংশনের কার্ভ সিদ্ধ করে, কোনো একটা ফাংশনের কার্ভ ড্র করলাম, সেই কার্ভটা এই দুটো কন্ডিশন যদি সত্য সিদ্ধ করে, যে ফাংশনটা দেখবো ওই কার্ভটা ওই পয়েন্টে কোনো গ্যাপ যদি না থাকে মানে কন্টিনিউয়াস হয়, এবং ওই পয়েন্টে যেন না খাঁজ না থাকে, তাহলে আমরা ওই কার্ভটা দেখেই বলে দিতে পারবো যে ফাংশনটা ওই পয়েন্টে কি হবে, ডিফারেন্সিবল হবে। এবার যেটা পড়াবো, কোনো একটা পয়েন্টে আমরা ডিফারেন্সিবিলিটি কি করে চেক করব। দেখো, কোনো একটা পয়েন্টে আমরা ডিফারেন্সিবিলিটি চেক করার জন্য আমি এখনই বললাম যে কার্ভ ড্র করে আমরা সহজেই সেই পয়েন্টে ডিফারেন্সিবিলিটি চেক করতে পারি। কার্ভ ড্র করে কিভাবে চেক করতে পারি, যে ওই পয়েন্টে দেখবো কার্ভটা কোথাও গ্যাপ আছে কিনা মানে কন্টিনিউয়াস হতে হবে, আর কার্ভটা দেখবো যে ওই পয়েন্টে খাঁজ আছে কিনা, যদি খাঁজ থাকে তাহলে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না। এবার যেটা বলার, যদি আমরা কার্ভ ড্র করতে না পারি তখন আমরা কি করব, যে কোনো এমন একটা ফাংশন দিলাম, আমরা দেখলাম পরীক্ষার হলে গিয়ে দেখলাম সেই ফাংশনটা কার্ভ ড্র করতে পারছি না, যে ওই পয়েন্টে খাঁজ আছে না গ্যাপ আছে কিছুই বুঝতে পারছি না, তখন আমরা কি করব, ম্যাথমেটিক্যালি আমরা কোনো একটা পয়েন্টের ডিফারেন্সিবিলিটি চেক করার জন্য কি করব, ম্যাথমেটিক্যালি কোনো একটা পয়েন্টের ডিফারেন্সিবিলিটি চেক করার জন্য ওই পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয়ে যায়, কি বললাম, কার্ভ ড্র করেও আমরা কোনো একটা পয়েন্টের ডিফারেন্সিবিলিটি চেক করতে পারি, যদি ওই ফাংশনটা কার্ভ ড্র করতে না পারি তখন আমরা কি করব, তখন আমরা ওই পয়েন্টের কি করব, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করব, মানে ওই পয়েন্টের যদি আমরা ডেরিভেটিভ নির্ণয় করতে পারি, মানে ওই পয়েন্টে যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে মানে কি ডিআই বাই ডিএক্স যদি নির্ণয় করতে পারি, তাহলে ওই পয়েন্টে কি বলবো, ফাংশনটা ডিফারেন্সিবল হবে। অর্থাৎ ডেরিভেটিভ এক্সিস্ট মানে কি ওই পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয়ে যায়, তাহলে ওই পয়েন্টে বলবো ফাংশনটা ডিফারেন্সিবল হবে। তাহলে হেডিং দাও, চেক ডিফারেন্সিবিলিটি এট এ পয়েন্ট, মানে একটা পয়েন্টে আমরা কিভাবে ডিফারেন্সিবিলিটি চেক করব, চেক ডিফারেন্সিবিলিটি এট এ পয়েন্ট, কোন একটা পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে ওই পয়েন্টে আমরা কিভাবে তার অন্তর্কলন যোগ্যতা চেক করব, মানে অন্তর্কলন যোগ্য হবে না হবে নি সেটা আমরা কিভাবে চেক করব। দেখো, লিখো এ ফাংশন y equal to fx ইজ ডিফারেন্সিবল, মানে অন্তর্কলন যোগ্য, ডিফারেন্সিবল অ্যাট x equal to a, অবশ্যই ডিফারেন্সিবল একটা পয়েন্টের সাপেক্ষ হবে, কোন একটা পয়েন্টে বলবে যে এই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না হবে না, ডিফারেন্সিবল অ্যাট x equal to a, a এখানে একটা সংখ্যা, a equal to 5 হতে পারে 6 হতে পারে, তো বলবে যে x equal to 5 এ ডিফারেন্সিবল হবে কিনা চেক করো, সেই 5টাকে আমরা a দিয়ে ডিনোট করছি। তো একটা ফাংশন y equal to fx at x equal to a, ডিফারেন্সিবল at x equal to a if, যদি ওই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে, কি বললাম, কোন একটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে যদি ওই পয়েন্টে ফাংশনটা কি হয়, ডেরিভেটিভ এক্সিস্ট করে ওই পয়েন্টে, ডেরিভেটিভ মানে কি ওই পয়েন্টে, দেখো ওই পয়েন্টে বলতে কত, লিমিট x টেন্ডস টু a, মানে a পয়েন্টে fx মাইনাস fa ডিভাইডেড বাই x মাইনাস a, এটা যদি এক্সিস্ট করে তবেই x ইকুয়াল টু a পয়েন্টে ফাংশনটা কি হবে, ডিফারেন্সিবল হবে। আচ্ছা, এটা আমরা কোথা থেকে পেলাম, এটা দেখো x ইকুয়াল টু x পয়েন্টে আমরা ডেরিভেটিভ বের করছি, সেই x ইকুয়াল টু x পয়েন্টে আমরা a পুট করে দিয়েছি, যে তোমরা সেই ক্লাস 11 এ প্রাথমিক তথ্য থেকে sin x এর ডেরিভেটিভ নির্ণয় করো, সেই যে পজিশনটা ছিল সেখানেই যেভাবে নির্ণয় করতাম, সেই sin x এর যে ডেরিভেটিভ যেভাবে নির্ণয় করতাম সেটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করব, সেই প্রসেসটা এখানে আসতেছে, এটা যে প্রাথমিক তথ্য থেকে ডেরিভেটিভ নির্ণয়ের প্রসেস এটা। আচ্ছা, যদি ওই পয়েন্টে এই ভ্যালুটা যদি কি করে, এক্সিস্ট করে মানে কি এই মানটা যদি নির্ণয় করা যায় তাহলে ওই পয়েন্টে বলবো ফাংশনটা ডিফারেন্সিবল হবে। আচ্ছা, এবার তোমরা বলতে পারো
যে স্কুলেতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান দেখে করেছে, অবশ্যই সমান দেখে করেছে। তো সেটা কোন ক্ষেত্রে হবে সবই আমি বলবো। দেখো এইটা যদি এক্সিস্ট করে যায় তাহলে ওই পয়েন্টে কি হবে, ফাংশনটা ডিফারেন্সিবল হবে। একটু লক্ষ্য করো, এইটা এক্সিস্ট করে যায় মানে কি বলতো, এই যে ফাংশনটা আছে, দেখো এই যে ফাংশনটা আছে এফ এক্স মাইনাস এফ এ, এইটা এক্সিস্ট করে যায় মানে কি, এই ফাংশনটা যদি লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে যায়, এই যে এটা একটা দেখো টোটালটা একটা ফাংশন, এই ফাংশনটা কি হবে, যদি লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে যায় তাহলে ওই পয়েন্টে কি বলবো, ফাংশনটা ডিফারেন্সিবল হবে। এটা লিমিটিং ভ্যালু এক্সিস্ট করা মানে কি, এর দুটো বের করব। কোন একটা এক্স ইকুয়াল টু এ পয়েন্টের লিমিটিং ভ্যালু এক্সিস্ট কখন করবে, যখন ওই পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট, মানে এই ফাংশনটা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি হয়, সমান হয়। তাহলে এটার লেফট হ্যান্ড লিমিট বলতে কত, এটার লেফট হ্যান্ড লিমিট বলতে লিমিট x টেন্ডস টু a মাইনাস, মানে a পয়েন্টের বাঁ দিকের লিমিটিং ভ্যালু এই ফাংশনটা, আর x ইকুয়াল টু a পয়েন্টের ডান দিকের লিমিটিং ভ্যালু যদি দুটি সমান হয়ে যায় তাহলে বলবো এই ফাংশনটা কি হবে, x ইকুয়াল টু a পয়েন্টে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট বলতে কত, লিমিট x টেন্ডস টু a মাইনাস fx মাইনাস fa ডিভাইডেড বাই x মাইনাস c, এটা হচ্ছে এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট। এবার এই ফাংশনটা যদি রাইট হ্যান্ড লিমিট বের করি, লিমিট x টেন্ডস টু a প্লাস fx মাইনাস fa ডিভাইডেড বাই x মাইনাস a, তো এটাকেই বলা হচ্ছে, এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিটকেই বলা হচ্ছে, এটাকেই বলা হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটাকেই কি বলা হয়, লেফট হ্যান্ড ডেরিভেটিভ। আর এই ফাংশনটা রাইট হ্যান্ড লিমিটকেই বলা হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটাকে বলা হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটাকে বলা হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ। যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়ে যায়, মানে এক্ষেত্রে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয়ে যায় তাহলে ওই পয়েন্টে বলবো ফাংশনটা ডিফারেন্সিবল। তাহলে লিখে রাখবে, ইফ লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ, কোন পয়েন্টে, অ্যাট এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ পয়েন্টে যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয়ে যায়, মানে এটা সমান যদি এটা হয়ে যায় তাহলে বলবো left hand derivative equal to right hand, then fx is differentiable at x equal to a, differentiable at x equal to a। আর যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ হয়, ইফ লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ হয় কোন পয়েন্টে, at x equal to a, then fx is not differentiable at x equal to a, not differentiable at x equal to a। ওকে, আচ্ছা তোমাদের এই পজিশনটা এসএনদের বই এরকম নেই, এসএনদের বই দেখবে a প্লাস এইচ দিয়ে দেওয়া আছে, এসএনদের বই এইভাবে দেওয়া নেই, এটা করলেও হবে এইচ দিয়ে করলেও হবে, আমি এইচ দিয়ে দেখাবো, এটা একটা দেখালাম। এবার দেখো এসএনদের বই যেটা করে দেওয়া আছে সেটা আমি দেখাচ্ছি, যে কোনো একটা ফাংশন আমি এখানে দেখাচ্ছি, এসএনদের বই যেটা আছে, এসএনদের বইতে এইচ দিয়ে দেওয়া আছে দেখবে, তো কোনো একটা ফাংশন একই রকম, এ ফাংশন, এটা অল্টারনেটিভ বলে লিখে রাখবে, অল্টারনেটিভ যেটা ইচ্ছে করতে পারো, অল্টারনেটিভ a function y equal to fx is differentiable at x equal to a if, যদি x equal to a পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে যদি x equal to a পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করে। ওকে, আচ্ছা ডেরিভেটিভ মানে কি বলতো, আমি দেখাচ্ছি এটা, ডেরিভেটিভ মানে কি বলো, ডেরিভেটিভ মানে আমরা কি জেনেছি প্রাথমিক তথ্য থেকে, ডেরিভেটিভ নির্ণয়ের সূত্র কি ছিল, di by dx সমান লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx divided by h, এইটা ছিল না, প্রাথমিক তথ্য থেকে y এর ডেরিভেটিভ কিভাবে নির্ণয় করব, যে di by dx সমান লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx divided by h, এটা ছিল প্রাথমিক তথ্য থেকে। এবার আমি ডিফারেন্সিবল কি বলছিলাম, কোনো পয়েন্টে ডিফারেন্সিবল হবে যদি ওই পয়েন্টে কি হয়, ডেরিভেটিভ এক্সিস্ট হয়। তাহলে ওই পয়েন্টে ডেরিভেটিভ মানে কি, ধরো x ইকুয়াল টু a পয়েন্টে, x ইকুয়াল টু a পয়েন্টে ডেরিভেটিভ যদি এক্সিস্ট হয় তাহলে x ইকুয়াল টু a পয়েন্ট এই এখানে পুট করে দেবো, তাহলে x ইকুয়াল টু a পয়েন্ট যদি ডেরিভেটিভ নির্ণয় করি x ইকুয়াল টু a পয়েন্টে, তাহলে x ইকুয়াল টু a পয়েন্টে ডেরিভেটিভ নির্ণয় করছি,
সমান এখানে x ইকুয়াল টু a পুট করে দেব, তাহলে লিমিট s টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস এফ এ ডিভাইড বাই h, যদি এইটা এক্সিস্ট করে এইটা। আচ্ছা এটাই দেওয়া আছে x ইকুয়াল টু a পয়েন্টে ডিফারেন্সিবল হবে ইফ যদি এইটা এক্সিস্ট করে, মানে কি লিমিট s টেন্ডস টু 0, লিমিট s টেন্ডস টু 0 কত হবে f অফ a প্লাস h মাইনাস এফ এ ডিভাইড বাই h, এটা যদি কি হয় এক্সিস্ট হয়, মানে এটা যদি নির্ণয় করা যায় এবং ফাইনাইট ভ্যালু দেয়, তবেই কি হবে x ইকুয়াল টু a পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে। ওকে, আচ্ছা আচ্ছা এই যে এটা নিয়ে এসেছি, এটা আমরা এখান থেকেও নির্ণয় করতে পারি, এইটা এটা সেম, কোনো পার্থক্য নেই। দেখো এটা থেকে এটা আমরা আসতে পারি, এই যে এটা আসছে না, এটা থেকে আমরা এখানে আসতে পারি। কিভাবে আসতে পারি, এখানে x মাইনাস a ইকুয়াল টু h পুট করে দাও, আমি দেখাচ্ছি এখানে সাইডে দেখাচ্ছি, দেখো এখানে x মাইনাস a ইকুয়াল টু কি পুট করে দাও, h পুট করে দাও। যদি h পুট করে দেই তখন কি হবে দেখো, এখানে কি হচ্ছে x টেন্ডস টু যদি a হয়, x টেন্ডস টু a হলে তখন h টেন্ডস টু কত হবে বলো, x ইকুয়াল যদি a পুট করে দেই a মাইনাস এ কত হয় 0 হয়, তাহলে h টেন্ডস টু 0 হবে। আর এখান থেকে আমাদের তাহলে এখানটা কত হবে দেখো, এখানটা এইটা কত হবে তখন লিমিট, এখানে x টেন্ডস টু a আছে তখন h এ কনভার্ট করেছি, তাহলে h টেন্ডস টু 0 f অফ, এখানে দেখো f অফ x আছে, x বলতে কত, এখানে x ইকুয়াল টু কত হবে, এখান থেকে যদি x নির্ণয় করি x ইকুয়াল টু a প্লাস h হবে, দেখো a প্লাস h মাইনাস এফ এ ডিভাইডেড বাই x মাইনাস এ কত হয় h হয়, দেখো এটা চলে আসছে, এখানে x মাইনাস ইকুয়াল টু h যদি এই এটাতে পুট করে দিই তখন দেখবে এটাই চলে আসবে। ওকে, আচ্ছা এটা বুঝে দিচ্ছি। আচ্ছা এটাও একই রকম, এটা এক্সিস্ট কখন করবে, যখন এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটার দেখো লিমিটিং ভ্যালু, এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা যদি লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে, এটা লিমিটিং ভ্যালু কখন এক্সিস্ট করবে, h টেন্ডস টু 0 তে যখন লিমিটিং ভ্যালু কখন এক্সিস্ট করবে, যদি 0 পয়েন্টের বাঁ দিকের লিমিটিং ভ্যালু 0 পয়েন্টের ডান দিকের লিমিটিং ভ্যালু যদি সমান হয়, তাহলে এখানে কি হবে লেফট হ্যান্ড লিমিট বের করব, আর একটা আছে রাইট হ্যান্ড লিমিট বের করব। তাহলে লেফট হ্যান্ড লিমিট কত হবে, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ a প্লাস h মাইনাস এফ এ ডিভাইড বাই h, আর এখানে কি হবে রাইট হ্যান্ড লিমিট কত হবে, লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ a প্লাস h মাইনাস এফ এ ডিভাইড বাই h, তাহলে এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে ওই পয়েন্টটা কি বলবো ডিফারেন্সিবল হবে, এটাই হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর এটাই হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। ওকে, তাহলে কোনো পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হওয়ার জন্য তোমরা এটাও চেক করতে পারো, এটাও চেক করতে পারো। আচ্ছা তোমরা প্রথমে দেখবে যে ফাংশনটা যে পয়েন্টে ডিফারেন্সিবল চেক করতে বলবে সেই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করছে কিনা, আর যদি ওই পয়েন্টের বাঁ দিকের ফাংশন আর ডান দিকের ফাংশন যে পয়েন্টে চেক করতে বলবে সেই পয়েন্টের বাঁ দিকের ফাংশন আর ডান দিকের ফাংশন আলাদা হয়, তখন আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করব, নাহলে নর্মালি আমরা এটাই করব। কি বললাম, নর্মালি আমরা এটাই তখনই করব যদি কোনো পয়েন্টের বাঁ দিকের ফাংশন ডান দিকের ফাংশন সেম থাকে, তখন জাস্ট এটাই নির্ণয় করব। আর যদি কোনো পয়েন্টের বাঁ দিকের ফাংশন আর ডান দিকের ফাংশন যদি আলাদা হয়, তখন আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভের দিকে যাব। এবার দেখো, এবার যে আমি যেটা বলবো সেটা তোমরা বুঝতে পারলে ভালো, না হলে তোমরা স্কিপ করে যাবে, যে আমরা অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয়ে যায় তখন ফাংশনটা ডিফারেন্সিবল হবে, এটা আমরা কি করে বুঝলাম যে ওই দুটো সমান হলেই ফাংশনটা ডিফারেন্সিবল হয়ে যাবে। একটু জিওমেট্রিক্যালি ভাবার চেষ্টা করো, ধরো কোনো একটা ফাংশন আছে, আমি একটু ড্র করে দেখাচ্ছি, জিওমেট্রিক্যালি বুঝো জিনিসটা। ধরো এইটা একটা ফাংশনের কার্ভ, এই একটা ফাংশন, এটা হচ্ছে কত y ইকুয়াল টু fx, তাহলে দেখো এখানে একটা পি বিন্দু ধরো, এই বিন্দুটা কত পি বিন্দু। আচ্ছা এই বিন্দুটা কত, এখানে পি বিন্দুর সাপেক্ষে এই বিন্দু x ইকুয়াল টু a, তাহলে এখানে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, পি বিন্দুর স্থানাঙ্ক হবে a কমা f এ, পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে a কমা f এ।
এবার দেখো এখান থেকে আমরা এইচ দূরত্ব আসলাম, এইটা কত, ধরো এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এইচ, এই দূরত্বটা কত এইচ, তাহলে এই বিন্দুটা কত হবে, এটা যদি এ হয় এটা কত হবে এ মাইনাস এইচ। তো এই বিন্দু সাপেক্ষে এইখানে বিন্দুটা কত হবে, এখানে বিন্দুটা এ ধরো এ, তাহলে এখানে কত হবে এ মাইনাস এইচ, এক্স এর স্থানাঙ্ক কত হবে এ মাইনাস এইচ এফ অফ এ মাইনাস এইচ। আচ্ছা এখান থেকে একটু ডান দিকে যাও, ডান দিকে এইচ দূরত্ব যাও, ধরো এখানে এটা হচ্ছে এইচ, ডান দিকে এইচ দূরত্ব যাও, তাহলে এই স্থানাঙ্কটা কত হবে এ প্লাস এইচ, প্লাস এইচ বিন্দুর সাপেক্ষে এখানে বিন্দুটা কত হবে, এখানে বিন্দুটা হবে এখানে আসবে এখানটা আসবে, এখানে কত হবে, এখানে ধরো বিন্দুটা আছে বি, বি কত হবে এ প্লাস এইচ কমা এফ অফ এ প্লাস এইচ। ঠিক আছে, এবার দেখো আমরা যদি পি এটা ড্র করি, এখানে একটা এটা ড্র করছি, দেখো দেখো তাহলে পি এ সরল রেখার প্রবণতা কত হবে বলো, এখানে পি এ সরল রেখার প্রবণতা, সরল রেখার প্রবণতা সমান, তাহলে পি এ সরলরেখার আমরা প্রবণতা কি করে পাবো, দেখো পি এ সরলরেখার পি বিন্দু জানি এ বিন্দু জানি, তাহলে দুটো বিন্দু জানলে তার প্রবণতা কিভাবে নির্ণয় করব, ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল ডিভাইড বাই এক্স স্থানাঙ্কের বিয়োগফল। তাহলে এখানে ওয়াই কত এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ এ, তাহলে ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল কত হবে এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ এ ডিভাইড বাই এক্স স্থানাঙ্কের বিয়োগফল, এক্স স্থানাঙ্ক কত হবে এ মাইনাস এইচ মাইনাস এ, কত হবে এ মাইনাস এইচ মাইনাস এ। আচ্ছা এখানে এ কেটে যাবে, এবার চলো আসো পি আর বি বিন্দু যদি যোগ করি, দেখো পি আর বি বিন্দু যোগ করছি, দেখো এইটা, তাহলে পিবি জ্যাস প্রবণতা কত হবে, মানে পিবি সরলরেখার প্রবণতা হবে পিবি সরলরেখার প্রবণতা সমান একই রকম ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল ডিভাইড বাই এক্স স্থানাঙ্কের বিয়োগফল, তাহলে সরলরেখার প্রবণতা কত হবে ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এখানে কত হবে এক্স স্থানাঙ্কগুলোর বিয়োগফল এ প্লাস এইচ মাইনাস এ প্লাস এইচ মাইনাস এখানে এ কেটে যাবে। এবার চলে আসো আমরা ডেরিভেটিভ কি বলছিলাম, ডেরিভেটিভ মানে কি যখন এই বৃদ্ধিগুলোর টেন্স টু জিরো হবে, যে এইচটা যতটা বাড়িয়েছে অতটা না বাড়িয়ে যদি একদম ক্ষুদ্রতম বাড়াই তখন সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, ডেরিভেটিভে কনভার্ট হয়ে যাবে। মানে ক্ষুদ্র বৃদ্ধিতে ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল ডিভাইড বাই এক্স স্থানাঙ্কের বিয়োগফলের অনুপাতটাকেই বলবো আমরা ডেরিভেটিভ। তাহলে লিখবে যদি ইফ ইফ এইচ টেন্স টু জিরো হলে, এইখানটা বুঝবে যদি এইচ টেন্স টু জিরো হয়ে যায় তখন দেখো ভালো করে লক্ষ্য করো, এইচটা মানে কি একদম ক্ষুদ্র হবে, টেন্স টু জিরো মানে কি যে যে যতটা বাড়িয়েছি এখানে এধারে বাঁ দিকে এতটা বাড়িয়েছি ডান দিকে এতটা বাড়িয়েছি, এতটা না বাড়িয়ে যদি একদম ক্ষুদ্র বাড়াই, মানে ক্ষুদ্র বলতে কি একদম টেন্স টু জিরো মানে জিরোর কাছাকাছি যদি এইচ বৃদ্ধি করি তখন কি হবে দেখো, তো এইচটা এখানে ছিল যদি একদম ক্ষুদ্র বাড়ি, দেখো এইচটা যদি কমাতে থাকি, মানে ক্ষুদ্র মানে কি এইচটা ক্রমশ কমে কমে যাচ্ছে, কমে কমে একদম জিরোতে যাচ্ছে, যদি কমে যায় দেখো তখন কি হবে, এইচটা এখানে ছিল এতটা বাড়াইছিলাম তখন বি বিন্দুটা এখানে ছিল, তখন এইটা জ্যা হয়েছিল, যদি এইচটা ক্ষুদ্র হয় এখানে আসে তখন বি বিন্দুটা এখানে আসবে, তখন জ্যাটা কেমন হবে এরকম হবে, যদি এইচটা এখানে আসে তখন বি বিন্দুটা এই জায়গায় আসবে তখন জ্যা পাবো, যদি এইচটা এইখানে আসে তখন বি বিন্দুটা এইখানে আসবে তখন আমরা জ্যা পাবো। কি বললাম কিছু বুঝতে পারছো, যদি আমাদের এইচটা এইখানে এইখানে থাকে তখন কি হবে এইখানে চলে আসবে, যদি এইচটা একদম এইখানে চলে আসে এক্স এর কাছাকাছি বৃদ্ধিটা একদম ক্ষুদ্র তখন এই এইচ বিন্দুটা এইখানে চলে আসবে, তখন কি হবে বলতো এই জ্যাটা জ্যা থাকবে না, এই যে এরকম জ্যা ছিল, এই যে এটা এরকম জ্যা ছিল না, যখন কমাতে থাকছি এইচটা যখন কমতে থাকছে তখন বি বিন্দুটা পি এর কাছাকাছি চলে আসছে, তখন বি বিন্দুটা পি এর যত কাছাকাছি চলে আসবে এক সময় এইচ টেন্স টু যদি জিরো করে দেই এই জ্যাটা জ্যা থাকবে এরকম হয় এরকম স্পর্শকে কনভার্ট হয়ে যাবে, তখন কি হবে এই বিন্দুতে এরকম স্পর্শকে কনভার্ট হয়ে যাবে, এই পিবি সরলরেখাটা একটা কিসে কনভার্ট হয়ে যাবে একটা স্পর্শকে কনভার্ট হয়ে যাবে। একই রকম বাঁ দিকে যদি এইচ বৃদ্ধিটা টেন্স টু যদি জিরো করি তখন দেখো এইখানে ছিল, যদি এইচটা ক্রমশ কমাতে থাকে এইখানে আসবে তখন পি এ জ্যাটা এরকম হবে, তারপরে এখানে আসবে আরো কমাতে থাকলে এখানে আসবে তখন এরকম জ্যা চলে আসবে, একদম যদি এইচ টেন্স টু জিরো করে দিই তখন এই এই বিন্দুটা কোনখানে আসবে এইখানে চলে আসবে, তখন এই জ্যাটা
এই যেটা এরকম থাকবে না, এই যে যেটা আছে এরকম থাকবে না, সেটাও কি হয়ে যাবে পি বিন্দুতে একটা স্পর্শকে কনভার্ট হয়ে, দুটোই হচ্ছে একটা স্পর্শকে কনভার্ট হয়ে যাবে, সেম স্পর্শক হয়ে যাবে। এস টেন্ডস টু জিরো করলে পিবি যেটাও কি হয়ে যাবে পি বিন্দুতে স্পর্শক হয়ে যাবে, আর পি এ যেটাও কি হয়ে যাবে পি বিন্দুতে স্পর্শকে কনভার্ট হয়ে যাবে, মানে এই বিন্দুতে কি হয়ে যাবে তখন স্পর্শকে কনভার্ট হয়ে যাবে। তাহলে লিখবে ইফ এস টেন্ডস টু যদি জিরো হয় তখন কি হবে, এটা কোথায় আসবে, এ বিন্দুটা কোথায় চলে আসবে পি বিন্দুর কাছে চলে আসবে, এন্ড বি বিন্দুটা কোথায় চলে আসবে, বি বিন্দুটাও টেন্ডস টু পি, মানে পি এর কাছে চলে আসবে। তখন কি হবে পি এ জে এবং পিবি জে, পি এ জে এবং পিবি জে দুটি যাই কি হবে, পি এবং পিবি জে দুটি পি বিন্দুতে একটি স্পর্শকে কনভার্ট হয়ে যাবে, স্পর্শকে কনভার্ট হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। তাহলে দুজনেই কি হবে একটা স্পর্শকে কনভার্ট হয়ে যাবে। আর যদি দুজনেই একটাই স্পর্শক হয়ে যায় তাহলে অ্যারো যা স্পর্শক হবে, অ্যারো স্পর্শক কি হবে, পি এ সরলরেখা স্পর্শক আর পিবি সরলরেখা যদি স্পর্শক সেম হয়ে যায় তাহলে দুটোই কি হবে সমান হবে। তাহলে কি হবে যে এস টেন্ডস টু জিরো এখানে যদি পুট করি তাহলে কি হবে লিমিট এস টেন্ডস টু জিরো এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই মাইনাস এইচ, আর এটাতেও যদি লিমিট এস টেন্ডস টু জিরো করে দিই, লিমিট এস টেন্ডস টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ, তাহলে দুটোতেই যদি এস টেন্ডস টু জিরো করে দেই তাহলে দুটোই কি হয়ে যাবে পি বিন্দুতে একটাই স্পর্শক হয়ে যাবে, মানে দুটোই কি হবে সেম হবে। ওকে, আর এটাকেই বলা হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটাকেই বলা হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটাকে বলা হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তো এইভাবেই তোমরা জিওমেট্রিক্যালি বুঝবে যে অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হলেই কেন হচ্ছে, সেটা এখান থেকেই তোমরা বুঝতে পারবে। আর একটা কথা বলে রাখি, তোমাদের দেখবে বইয়ে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এরকম টাইপের নেই। আমি যে এক্ষুনি থিওরি করেছিলাম আগের থিওরিটা, সেটা সেখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি ছিল বলতো, লিমিট এস টেন্ডস টু জিরো মাইনাস দিয়েছিল, জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইড বাই এইচ, এরকম টাইপের ছিল। আর সেখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি ছিল বলতো, লিমিট এস টেন্ডস টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইড বাই এইচ, এরকম ছিল। এটা এটা সেম, এটা এটা সেম জিনিস, তোমরা এটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর নর্মালি আমরা এটা দিয়েই দেখাবো, এটা দিয়ে। দেখো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যে একটা ফাংশন আছে এফ এক্স ইকাল টু 2x, তার ডিফারেন্সিবিলিটি চেক করতে বলছি এক্স ইকাল টু 1 বিন্দুতে, যে এক্স ইকাল টু 1 বিন্দুতে ফাংশনটা ডিফারেন্সিবল হবে কিনা সেটা এখানে চেক করতে বলেছে। তো দেখো আমরা ডিফারেন্সিবিলিটি হওয়ার জন্য আমি কি কি বলছিলাম, যে কোন একটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে, যে বলছিলাম যে এক্স ইকাল টু এ পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে যদি এক্স পয়েন্টে কি হয় ডেরিভেটিভটা এক্সিস্ট হয়, মানে কি লিমিট ডেরিভেটিভ এক্সিস্ট মানে কি লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টেন্ডস টু এ এফ এক্স মাইনাস এফ এ ডিভাইড বাই এক্স মাইনাস এ, এটা কি হয় এক্সিস্ট হয় মানে নির্ণয় করা যায়। কিংবা আরেকটা কি দেখেছিলাম, আরেকটা দেখেছিলাম যে লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইড বাই এইচ, এটা কি হয় এক্সিস্ট হয়। এটা হচ্ছে মেথড অফ এইচ, এটা নর্মালি পয়েন্ট দিয়ে দেখাচ্ছি, দুটোই যে কোনো একটাতে দেখাতে পারো। জাস্ট এটা যদি এক্সিস্ট করে ডেরিভেটিভটা, কিংবা এটা যদি এক্সিস্ট করে তাহলে কি বলবো ওই পয়েন্টে ডিফারেন্সিবল হবে। আর যদি এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে, ওকে যে কোনো একটা প্রসেস দেখাতে পারি। আচ্ছা দেখো এখানে কোনটা দেখাতে বলছে এফ এক্স ইকুয়াল টু 2x, এটা যদি আমরা একটু সংখ্যা রেখাতে ছবি আঁকি, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু ধরো 1 পয়েন্ট, তাহলে 1 পয়েন্টের বাঁ দিকের ফাংশনটা কত আছে এক্স ইকুয়াল টু 1, এফ এক্স ইকুয়াল টু 2x, এটা কি একটা পলিনোমিয়াল ফাংশন, তাহলে এখানে কত হবে এফ এক্স ইকুয়াল টু 2x, বাঁ দিকেও হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 2x, আর এক্স ইকুয়াল টু 1 পয়েন্টের ডান দিকের ফাংশনটা কত আছে এফ এক্স ইকুয়াল টু 2x আছে। যে পয়েন্টে ডিফারেন্সিবিলিটি চেক করতে বলবে সেই পয়েন্টের বাঁ দিকের ফাংশন আর ডান দিকের ফাংশন যদি সেম চলে আসে, কি বললাম যে পয়েন্টে ডিফারেন্সিবিলিটি চেক করতে বলবে সেই পয়েন্টের বাঁ দিকের ফাংশন আর ডান দিকের ফাংশন যদি সেম চলে আসে, তাহলে জাস্ট এই ভ্যালুগুলো এক্সিস্ট করলেই হবে, হয় এটা নাহলে এটা।
সেক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান দেখানোর দরকার নেই, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ আলাদা করে নির্ণয় করার দরকার নেই। যদি আলাদা থাকে, বাঁদিকে ওয়ান পয়েন্টের বাঁদিকের ফাংশন ডান দিকের ফাংশন যদি আলাদা থাকে, তখন এটা দেখালে হবে না, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ আলাদা করে দেখাবো। আচ্ছা, তাহলে এখানে দেখো কি বলছি, আমি দুটো প্রসেসই দেখাচ্ছি, এটাও দেখাচ্ছি এবং এটাও দেখাচ্ছি। দেখো আমি প্রথমটা দেখাচ্ছি, তাহলে প্রথমটা কত হবে, লিমিট x টেন্ডস টু a, এখানে বলেছে a পয়েন্ট, বাট এখানে কত দেখাতে বলছে, x ইকুয়াল টু 1 পয়েন্ট, তাহলে এর জায়গায় কত বসবে, 1, f অফ x মাইনাস f অফ এর জায়গায় কত বসবে, 1 ডিভাইড বাই x মাইনাস a বলতে কত এখানে 1 সমান লিমিট x টেন্ডস টু 1, fx বলতে কত, fx ইকুয়াল টু 2x মাইনাস f অফ 1 পয়েন্টের ফাংশনটা ভ্যালু কত, f অফ 1 বলতে 2 ইনটু 1 ডিভাইড বাই x মাইনাস 1 সমান লিমিট x টেন্ডস টু 1, এখানে যদি 2 কমন লই তাহলে x মাইনাস 1, নিচে কত আছে x মাইনাস 1, তাহলে এটা কেটে যাবে, সমান কত হচ্ছে 2। তাহলে অতএব এটা কি হচ্ছে, লিমিট x টেন্ডস টু 1 fx মাইনাস f অফ 1 ডিভাইড বাই x মাইনাস 1 এক্সিস্ট করছে, মানে এটার ভ্যালুটা আমরা নির্ণয় করতে পারছি। যেহেতু নির্ণয় করতে পারছি, তাহলে কি বলবো, ওই পয়েন্টে ফাংশনটা কি হবে, ডিফারেন্সিয়েবল। অতএব x ইকুয়াল টু 1 এ fx ইজ ডিফারেন্সিয়েবল। ওকে, যেটা আমরা এই রুলটা লাগিয়ে করছি। এবার দেখো মেথড অফ এইচ দিয়ে করবে, দুটোতে সেম অ্যান্সার আসবে। আমি দেখাচ্ছি, দেখো মেথড অফ এইচ, অল্টারনেটিভ বলে লিখে রাখবে, অল্টারনেটিভটা কি, মেথড অফ এইচ দিয়ে করতেছি। দেখো তাহলে মেথড অফ এইচ এর সূত্রটা কি ছিল, লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h, এখানে a বলতে কত 1, f অফ a প্লাস h মাইনাস f a বলতে কত 1 ডিভাইড বাই h সমান লিমিট h টেন্ডস টু 0, f অফ 1 প্লাস h কত হবে, 1 প্লাস h যদি পুট করি 2 ইনটু 1 প্লাস h মাইনাস f অফ 1, তাহলে এখানে কত হবে 2 ইনটু 1 ডিভাইড বাই h, এখানে যদি গুণ করি 2 আসবে, এখানে 2 দিয়ে কেটে যাবে, তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখানে কত হবে 2h বাই h, h কেটে যাবে সমান 2। তাহলে একই রকম এটা এক্সিস্ট করছে, যে এটা কি বলছিলাম, যদি এটা এক্সিস্ট করে তাহলে লিমিট h টেন্ডস টু 0 f অফ 1 প্লাস h মাইনাস f অফ 1 ডিভাইড বাই h, এটা কি হচ্ছে, এক্সিস্ট করছে। যদি এক্সিস্ট করে যায় তাহলে কি হবে, x ইকুয়াল টু 1 এ fx ইজ ডিফারেন্সিয়েবল। ওকে, আচ্ছা তোমাদেরকে বলে রাখি, তোমরা এই প্রসেসটাই করার চেষ্টা করবে, মেথড অফ এইচ দিয়ে করার অঙ্কগুলো বেশি করবে, কারণ এসএনদের বই মেথড অফ এইচ দিয়েই অঙ্কগুলো বেশি করে দেওয়া আছে। এবার দেখো আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যে দেখাও যে fx ইকুয়াল টু 12x মাইনাস 13 যখন x লেস দেন ইকুয়াল টু 3 আর 2x স্কয়ার প্লাস 5 যখন x গ্রেটার দেন 3, তাহলে x ইকুয়াল টু 3 তে অবকলনযোগ্য দেখাতে বলছি, x ইকুয়াল টু 3 তে এটা ডিফারেন্সিবল হবে। দেখো আমরা এটার একটা সংখ্যা রেখা আঁকছি, তাহলে সংখ্যা রেখা যদি আঁকি, কোন পয়েন্টে ডিফারেন্সিবল চেক করতে বলছে, x ইকুয়াল টু 3 পয়েন্ট, এটা ধরো x ইকুয়াল টু 3 পয়েন্ট। এবার দেখো x ইকুয়াল টু 3 পয়েন্টের বাঁ দিকের ফাংশনটা কি আছে, দেখো এখানে দুটো ফাংশন আছে, 3 পয়েন্টের ফাংশনটা ব্রেক করে গেছে, তো 3 এর সঙ্গে সমান বা 3 এর থেকে ছোট হলে ফাংশনটা কত হবে, 12x মাইনাস 13, 3 এর থেকে ছোট বা 3 এর থেকে সমান হলে, 3 এর সমান বা 3 এর থেকে ছোট হলে ফাংশনটা কত হবে, fx ইকুয়াল টু 12x মাইনাস 13, আর যদি 3 এর থেকে বড় হয় তখন ফাংশনটা কত হবে, 3 এর থেকে বড় হলে ফাংশনটা হবে 2x স্কয়ার প্লাস 5। কোন পয়েন্টে দেখাতে বলছি, x ইকুয়াল টু 3 পয়েন্টে দেখাতে বলছি। দেখো x ইকুয়াল টু যদি 3 পয়েন্টে দেখাতে বলে, 3 পয়েন্টে শুধু সেই ডেরিভেটিভ এক্সিস্ট হলেই সেটা দেখালে চলবে না, যে আমি আগের অঙ্কটা দেখেছিলাম জাস্ট যে ডেরিভেটিভটা এক্সিস্টই দেখিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে শুধু ডেরিভেটিভ এক্সিস্ট দেখালে হবে না। কেন হবে না, যে পয়েন্টটা দেখাতে বলছে তার বাঁ দিকের ফাংশন ডান দিকের ফাংশন আলাদা আছে, সুতরাং এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করে দেখাতে হবে, যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যে সমান হচ্ছে, যদি সমান হয় তাহলে বলবো ওই পয়েন্টে ডিফারেন্সিবল হবে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি, দেখো আমি মেথড অফ এইচ দিয়েই বেশিরভাগ অঙ্ক করবো,
আমি সে প্রসেস যাচ্ছি না। তাহলে মেথড অফ এইচ এর সূত্রটা লিখছি যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কত, লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলতে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইড বাই এইচ, এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কিভাবে নির্ণয় করব, রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট h টেন্ডস টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইড বাই এইচ, এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তো দেখো তাহলে এইটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ফার্স্ট বের করব। তাহলে লিখবে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট h টেন্ডস টু 0 মাইনাস কত আছে এফ অফ এ প্লাস এইচ, এখানে এর জায়গায় কত বসবে 3 বসবে, এফ অফ 3 প্লাস এইচ মাইনাস এফ অফ 3 ডিভাইডেড বাই এইচ সমান লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, আচ্ছা 0 মাইনাস মানে কি 0 থেকে ছোট, তাহলে 0 থেকে যদি ছোট এখানে পুট করি তাহলে এফ অফ 3 প্লাস এইচ এর মান কত হবে, কি বললাম h টেন্ডস টু 0 মাইনাস, 0 মাইনাস মানে কি সেটা নেগেটিভ, যদি এখানে নেগেটিভ পুট করি তাহলে 3 সঙ্গে নেগেটিভ সংখ্যা যদি যোগ করি তাহলে কত হবে, সেটা 3 এর থেকে ছোট হবে, আর 3 এর থেকে ছোট ফাংশনটা কত আছে, এইটা আছে, তাহলে কত হবে 12x, x এর জায়গায় কত হবে 3 প্লাস এইচ মাইনাস 13, তারপরে কত আছে মাইনাস এফ অফ 3, এফ অফ 3 মানে কি 3 পয়েন্টে ফাংশনটা ভ্যালু, 3 পয়েন্টে ফাংশনটা ভ্যালু ওটাই হবে, তাহলে কত হবে মাইনাস 12 ইন্টু 3 মাইনাস 13 ডিভাইড বাই এইচ। আচ্ছা এখানে দেখো 12 3 36, এখানে গুণ করলে 12 3 36, প্লাস মাইনাস কেটে যাবে, আচ্ছা এখানে মাইনাস হচ্ছে প্লাস 13 মাইনাস 13, এটা কি হবে কেটে যাবে, সমান কত হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 কত হবে 12h ডিভাইড বাই এইচ, তাহলে এইচ এইচ কেটে যাবে, সমান কত হচ্ছে 12 হচ্ছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ কিভাবে নির্ণয় করব, রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখো কত হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস, এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে কত হবে লিমিট h টেন্ডস টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ, এ বলতে কত কত আছে এফ অফ এ প্লাস এইচ, এ বলতে এখানে 3 প্লাস এইচ মাইনাস এফ এ বলতে কত এখানে 3 ডিভাইড বাই এইচ সমান লিমিট h টেন্ডস টু 0 প্লাস, আচ্ছা 0 প্লাস মানে কি, 0 প্লাস মানে কি 0 থেকে ছোট, সরি 0 থেকে বড়, 0 প্লাস মানে 0 থেকে বড়, তো 0 থেকে বড় যদি এই এইচ এর জায়গায় পুট করি তাহলে কত হবে 3 প্লাস 0 থেকে বড় সংখ্যা পুট করতেছি, তাহলে যোগফল কি হবে 3 এর থেকে বড় হবে, তাহলে এফ অফ 3 প্লাস এইচ এর মানটা কোনটা হবে, এখানে 3 প্লাস এইচটা কি হবে 3 এর থেকে বড়, 3 এর থেকে বড় ফাংশনটা কত আছে 2x স্কয়ার প্লাস 5, তাহলে এখানে কত হবে 2x স্কয়ার, x বলতে কত 3 প্লাস এইচ এর হোল স্কয়ার প্লাস 5 মাইনাস এফ অফ 3 x ইকুয়াল টু 3 পয়েন্টে ফাংশনটার ভ্যালু কত হবে, x ইকুয়াল টু 3 পয়েন্ট, ফাংশনটার ভ্যালু এটা হবে 2 ইনটু 3 মাইনাস 13 ডিভাইডেড বাই এইচ সমান, এটা যদি ভাঙো কত হবে লিমিট h টেন্ডস টু 0 2 ইনটু a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 5, এখানে যদি ব্র্যাকেট তুলি কত হবে মাইনাস 36 প্লাস 13, আচ্ছা এখানে লক্ষ্য করো 13 প্লাস 5 কত হয় 18, আর এটা গুণ করলে কত হয় 18, 18 36, 13 5 18, তাহলে কত হয় 13 5 18, আর এখানে 18 36 হয় প্লাস 36, আর এখানে মাইনাস 36 কেটে গেল ডিভাইডেড বাই এইচ সমান লিমিট h টেন্ডস টু 0, আচ্ছা কত পড়ে আছে 6h প্লাস h স্কয়ার ইনটু 2 ডিভাইড বাই, এখানে যদি h কমন নিয়ে নেই তাহলে কত হবে, আচ্ছা করছি দেখো 6h প্লাস h স্কয়ার ডিভাইডেড বাই h সমান, এখান থেকে যদি h কমন নিই তাহলে কত হবে লিমিট h টেন্ডস টু 0 2 ইনটু 6 প্লাস h, যদি h এর মান 0 পুট করি তাহলে কত 2 ইনটু 6 প্লাস 0 12, তো লক্ষ্য করো লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান কত 12, রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান কত 12, তাহলে দুটোই সমান আসছে, তাহলে এখানে কি লিখবো লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ কোন পয়েন্টে এট x ইকুয়াল টু 3 পয়েন্টে, তাহলে x ইকুয়াল টু 3 পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি হচ্ছে সেম হচ্ছে, তাহলে এখান থেকে কি বলতে পারি অতএব fx ইজ ডিফারেন্সিয়েবল, fx ইজ ডিফারেন্সিয়েবল at x equal to 3, x equal to 3 পয়েন্টে ফাংশনটা কি হবে ডিফারেন্সিয়েবল হবে, তো যেটা আমি কি দিয়ে দেখালাম এখানে 3 পয়েন্টের ডিফারেন্সিয়েবলটা মেথড অফ এইচ দিয়ে দেখালাম।
আচ্ছা, এবার চলে আসো, এবার যেটা বলার, তোমাদের যে এই প্রসেসটা দেখালাম এটাই কিন্তু অরিজিনাল প্রসেস, যে কোনো পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হওয়ার জন্য লেফট হ্যান্ড ডেরিভেটিভ এরকম বড় আকারেই করতে হবে এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ এইভাবেই করতে হবে। যদি তোমাদের 3-4 নম্বরের কোশ্চিন থাকে তো অবশ্যই তোমরা এই প্রসেসে যাবে। আর যদি এমসিকিউ টাইপের থাকে, যেমন তোমাদের সেমিস্টার 3 তে কি আছে, এমসিকিউ টাইপের কোশ্চিন আছে, তখন এরকম প্রসেস করার দরকার নেই, তোমাদের শর্ট ট্রিক দেখাচ্ছি দেখো। আবার বলছি, এই প্রসেস কখন করবে, যখন বড় নাম্বারে থাকবে, 3-4 নাম্বার থাকবে। যদি এমসিকিউ থাকে জাস্ট অ্যান্সার বের করতে বলে, তখন তোমরা এই প্রসেসে যাবে না। তখন কি করবে দেখো, লেফট হ্যান্ড ডেরিভেটিভের শর্ট ট্রিক দেখো, তো লিখবে এখানে শর্ট ট্রিক বলে, আমি শর্ট ট্রিক দেখাচ্ছি দেখো। শর্ট ট্রিক কিভাবে করবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি, এক্স ইকুয়াল টু 3 পয়েন্টের বাঁ দিকের ফাংশনটা, এক্স ইকুয়াল টু 3 পয়েন্টের বাঁ দিকের ফাংশনটা কত আছে 12x মাইনাস 3, এটাকে ডেরিভেটিভ করবে, ডি ডিএক্স এফ লেফট হ্যান্ড ডেরিভেটিভ করতেছি। আচ্ছা শর্ট ট্রিক, কার শর্ট ট্রিক, লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করা শর্ট ট্রিক, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে কত হবে ডি ডিএক্স অফ লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি, এক্স ইকুয়াল টু 3 পয়েন্টের বাঁ দিকের ফাংশনটা, তাহলে বাঁ দিকের ফাংশনটা কত আছে 12x মাইনাস 13 সমান, এটাকে ডেরিভেটিভ করলে কত 12, x এর ডেরিভেটিভ কত 1, 13 ডেরিভেটিভ কত 0 সমান 12। এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বাড়ানো শর্ট ট্রিকে, যেটা আমরা সংজ্ঞা থেকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ মান কত বাড়াচ্ছি দেখো 12 দেখাচ্ছি, দেখবে সেম আসছে দেখো, শর্ট ট্রিকে যা আসছে আমাদের লং ট্রিকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ মান একই আসছে। এবার দেখো এক্ষেত্রে রাইট হ্যান্ড ডেরিভেটিভ কিভাবে বের করছিলাম, এইভাবে লং ট্রিকে বের করছিলাম এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ মান কত বাড়াইছিল 12 বাড়াইছিল। দেখো শর্ট ট্রিক দেখাচ্ছি, রাইট হ্যান্ড ডেরিভেটিভের শর্ট ট্রিক দেখাচ্ছি দেখো। তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি, এক্স ইকুয়াল টু 3 ডান দিকের ফাংশনটা, এক্স ইকুয়াল টু 3 ডান দিকের ফাংশনটা কত আছে, এক্স 3 এর থেকে বড় ফাংশনটা কত আছে এটা আছে, তাহলে এটা ডেরিভেটিভ করব, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে ডি ডিএক্স অফ 2x স্কয়ার প্লাস 5, এটা ডেরিভেটিভ কত হবে 2টা বাইরে চলে আসবে, x স্কয়ার ডেরিভেটিভ কত হবে 2x, 5 এর ডেরিভেটিভ 0, তাহলে কত হবে 2 2 4 4x। আচ্ছা কোন পয়েন্টে বলছে 3 পয়েন্টে, তাহলে এখানে 3 পয়েন্ট পুট করলে কত হবে, এখানে 3 পয়েন্ট বলছে তাহলে 3 পয়েন্ট কি পুট করলে কত 4 * 3 সমান 12। এটা দেখো, এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করার শর্ট ট্রিক দেখো। ওকে, আচ্ছা তো এখানেও দেখো রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান কত এসছে 12 এসছে, আর শর্ট ট্রিকেও দেখো রাইট হ্যান্ড ডেরিভেটিভ মান 12 এসছে। তো সুতরাং লেফট হ্যান্ড ডেরিভেটিভ এখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্ষেত্রেও সেম হচ্ছে, তাহলে এখানে কি বলবো ফাংশনটা ডিফারেন্সিবল। ঠিক আছে, তো এভাবেই তোমরা শর্ট ট্রিক দেখাবে। আর আরেকটা কি বলছিলাম, যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ তখনই দেখাবে যে পয়েন্টে ডিফারেন্সিবল চেক করতে বলবে তার বাঁ দিকের ফাংশন ডান দিকের ফাংশন যদি আলাদা হয়, তখনই তোমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করবে, আদারওয়াইজ নর্মাল ডেরিভেটিভ এক্সিস্ট করলেই হবে। এবার তোমাদের যেটা বলবো, কোন একটা ইন্টারভেল দেওয়া থাকলে, যে এই ইন্টারভেলের মধ্যে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না হবে না, তার জন্য আমরা কিভাবে চেক করব ফাংশনটা ডিফারেন্সিবল হবে না হবে না। তো হেডিং দেবে চেক ডিফারেন্সিবল, চেক ডিফারেন্সিবল ওভার এন ইন্টারভেল, কোন একটা ইন্টারভেল থাকলে সেই ইন্টারভেলের মধ্যে ডিফারেন্সিবল চেক করব ওভার এন ইন্টারভেল। ঠিক আছে, কোন একটা ইন্টারভেল থাকলে তার ক্ষেত্রে ফাংশনটা ডিফারেন্সিবিলিটি আমরা চেক করব। দেখো ইন্টারভেলটা এখানে দুটো পার্টে ভাগ হবে, একটা হচ্ছে ওপেন ইন্টারভেলের জন্য ফাংশনটা ডিফারেন্সিবল কি করে চেক করব, আর একটা হচ্ছে ক্লোজ ইন্টারভেলের জন্য। একটা হচ্ছে কি চেক করব, একটা হচ্ছে ওপেন ইন্টারভেল, এখানে লিখবে যে ওপেন ইন্টারভেলের জন্য একটা হচ্ছে ওপেন ইন্টারভেল আর একটা হচ্ছে ক্লোজড ইন্টারভেল। ক্লোজড ইন্টারভেল, ক্লোজড ইন্টারভেলে থাকলে ফাংশনটা কিভাবে ডিফারেন্সিবল দেখাবে, আর ওপেন ইন্টারভেল থাকলে কিভাবে দেখাবে। ওপেন ইন্টারভেল মানে কি, ধরো a, b, ধরো 2,7, এটা ওপেন ইন্টারভেল আছে মানে কি ফাংশনটা এই দুই, এখানে 2 আর 5 যদি থাকতো 2 পয়েন্ট আর 5 পয়েন্টে ফাংশনের কার্ভটা টাচ করেনি, জাস্ট ওপেন ইন্টারভেলে আছে। আর যদি ক্লোজড ইন্টারভেল থাকে, ক্লোজড ইন্টারভেল মানে কি, ধরো a, b, বলতে ক্লোজড ইন্টারভেল। জাস্ট কি বল, এটা হচ্ছে যদি আমরা ছবি আঁকি, জাস্ট একটু দেখো ছবিটা দেখো কিরকম টাইপের ছবি আসবে, যদি এটা ছবি আঁকতে যাই, ওপেন ইন্টারভেলের ছবি আঁকছি দেখো, তাহলে এটা হচ্ছে a, b, তাহলে এটা যদি ফাংশন হয় y = f(x), এটা হচ্ছে x = a আর এটা হচ্ছে x = b। এখানে হচ্ছে এটাকে টাচ করেনি, ফাংশনটা এটাকে টাচ করেনি,
এখানে ফাংশনটা বিটাকে এখানে টাচ করেনি। আর ক্লোজড ইন্টারভেল বলতে কি, এটা যদি আমরা ছবি আঁকতে যাই, ক্লোজড ইন্টারভেল বলতে এটা ধরো এক্স ইকাল টু এ, এক্স ইকাল টু বি, জাস্ট এখানে ফুটকি থাকবে, মানে এখানে ফাংশনটা এ আর বি কে কি করছে, টাচ করছে। তো এই ওপেন ইন্টারভেলের মধ্যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল দেখাতে হলে এই ওপেন ইন্টারভেলের মধ্যে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা কি হবে, ডিফারেন্সিয়েবল হবে। তাহলে লিখবে যে ফাংশন এ ফাংশন এ ফাংশন y equal to fx is differentiable ওপেন ইন্টারভেল a, b, ওপেন ইন্টারভেল a, b তে ডিফারেন্সিয়েবল হবে ইফ, যদি ওপেন ইন্টারভেলে প্রত্যেকটা বিন্দুতে কি হয়, ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়। ইফ ওপেন ইন্টারভেল a, b এর প্রত্যেকটি বিন্দুতে ফাংশনটি ডিফারেন্সিয়েবল হতে হবে, ফাংশনটি ডিফারেন্সিয়েবল হতে হবে, ডিফারেন্সিয়েবল হতে হবে। বাট এখানে এ আর বি পয়েন্টে ফাংশনটার কোনো ডিফারেন্সিবিলিটি চেক করার দরকার নেই। এবার চলো, যদি ফাংশনটা ক্লোজড ইন্টারভেলে থাকে তাহলে ক্লোজড ইন্টারভেলের ক্ষেত্রে কি হবে, দেখো ক্লোজড ইন্টারভেলের ক্ষেত্রে এই ওপেন ইন্টারভেলের মধ্যে যত পয়েন্ট আছে এ আর বি এর ভিতরে যত পয়েন্ট আছে প্রত্যেকটা বিন্দুতে আমাকে ডিফারেন্সিবিলিটি চেক করতে হবে, এবং এ পয়েন্টের রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর বি পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি করতে হবে, এক্সিস্ট করতে হবে। কি বললাম, ওই কন্ডিশন যেটা আছে ওটা দেখাতে হবে। যখন ক্লোজড ইন্টারভেল থাকবে ওই যে কন্ডিশনটা আছে ওই কন্ডিশনটা দেখাতে হবে, প্লাস এ পয়েন্টের রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে এবং বি পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে। তাহলে কি লিখবে, যে এ ফাংশন y equal to fx is differentiable closed interval a, b if, ফার্স্ট কি দেখাবো, এই ইন্টারভেলের যে ওপেন, এখানে ওপেন ইন্টারভেল এই যে কন্ডিশনটা আছে এটা দেখাতে হবে প্রথমে। ওপেন ইন্টারভেল মানে কি দেখাবো, ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল, ফাংশনটা কোথায় ডিফারেন্সিয়েবল হতে হবে, ওপেন ইন্টারভেল a, b তে হতেই হবে। ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভেল a, b, এটা দেখাতেই হবে। এবং 2 নম্বর, এ পয়েন্টের ডান দিকের ডেরিভেটিভটা এক্সিস্ট করতে হবে, মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এট এক্স ইকুয়াল টু এ পয়েন্টের ডান দিকের ডেরিভেটিভটা কি হতে হবে, এক্সিস্ট হতে হবে, মানে মান বের করা যাবে, এক্সিস্টেন্ট ফাইনাইট হতে হবে, ফাইনাইট ভ্যালু জানা দেয়। এবং 3 নম্বর কি দেখাতে হবে, বি পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ দেখাবো কোন পয়েন্টে, এট এক্স ইকুয়াল টু বি পয়েন্টে, এটা কিন্তু এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটাও কি হতে হবে, এক্সিস্ট হতে হবে এন্ড ফাইনাইট হতে হবে। এখানে আবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান করে দাও, ঠিক আছে। আর আরেকটা কথা, যখন ইন্টারভেল থাকবে তখন এ পয়েন্টের ডিফারেন্সিবিলিটি চেক করতে হবে, তখন এ পয়েন্টের রাইট হ্যান্ড ডেরিভেটিভ চেক করতে হবে, যে এ পয়েন্টে এরকম ক্লোজড ইন্টারভেল থাকলে এ পয়েন্টের বাঁ দিকের ডেরিভেটিভ ডান দিকের ডেরিভেটিভ সমান দেখাবো, এরকম নয় কিন্তু ইন্টারভেলের ক্ষেত্রে। এবং বি পয়েন্টের রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান দেখাবো, এরকম ব্যাপারটা নয়। এবং এক্ষেত্রেও রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান দেখানোর দরকার নেই, শুধু এক্সিস্ট করলেই হবে। এক্ষেত্রে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলতে কি বোঝায় বলতে, এখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলতে লিমিট s টেন্ডস টু 0 প্লাস f অফ a পয়েন্টে বলেছে a প্লাস h মাইনাস f a ডিভাইড বাই h। এক্ষেত্রে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলতে কি বোঝায় বল, লিমিট s টেন্ডস টু 0 মাইনাস f অফ কোন পয়েন্টে, b পয়েন্টে, তাহলে b প্লাস h মাইনাস f অফ b ডিভাইডেড বাই h, এটা এক্সিস্ট করতে হবে, এই দুটো জাস্ট মান বের করলে হবে। তো এটাই একটা ওপেন ইন্টারভেল ক্ষেত্রে এটা দেখাতে হবে, ক্লোজড ইন্টারভেল ক্ষেত্রে এটা দেখাতে হবে। এবার যেটা তোমাদের নেক্সট বলবো, কোনো একটা ফাংশন কোনো পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তবে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতেও পারে, নাও হতে পারে। আমি এটা আগেও বলেছিলাম যে একটা কোনো ফাংশন আছে, ফাংশনটা ধরো কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস, কোনো একটা পয়েন্টে ফাংশনটা কি হচ্ছে, কন্টিনিউয়াস। তো ওই পয়েন্টে যদি ফাংশনটা ওই পয়েন্টে কি হয়, মানে কন্টিনিউয়াস হয়, ধরো ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস,
ওই পয়েন্টে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তবে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতেও পারে নাও হতে পারে, মানে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতেও পারে অথবা নাও হতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ধরো সাইন এক্স এর কার্ভ, সাইন এক্স এর কার্ভ কেমন, এরকম টাইপের, সাইন এক্স এর কার্ভ এরকম টাইপের হয়, এরকম টাইপের। দেখো তো এই পয়েন্টে কত, এটা হচ্ছে π/2, π/2 এর π/2 বিন্দুতে সাইন এক্স এর কার্ভটা দেখো কন্টিনিউয়াস, এখানে কোনো ব্রেক করেনি, ফাংশনের কার্ভটা কোথাও ব্রেক করেনি। তো এই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস এবং এই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। তো কি বললাম, কোন একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তো ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে, আবার নাও হতে পারে। নাও হতে পারে উদাহরণ একটা বলছি, দেখো ধরো মডুলাস এক্স ফাংশন, ধরো মডুলাস এক্স এর ছবিটা দেখো এরকম, মডুলাস ফাংশনটা এটা হচ্ছে, এটা মড এক্স এর ছবি। দেখো এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা দেখো কন্টিনিউয়াস, x ইকুয়াল টু 0 পয়েন্ট, এটা হচ্ছে 0 পয়েন্ট, x ইকুয়াল টু 0 পয়েন্টে দেখো ফাংশনটা কন্টিনিউয়াস, 0 পয়েন্টে ফাংশনের কার্ভ ব্রেক করেনি। তো এই পয়েন্টে কি হচ্ছে, ফাংশনটা কন্টিনিউয়াস এবং এই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। কেন নয়, তো এই পয়েন্টে দেখো আমরা ট্যানজেন্ট ড্র করতে পারবো না, স্পর্শক ড্র করতে পারবো না। তো সুতরাং আমরা কি শিখলাম, কোন একটা ফাংশন কোন একটা পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তো ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতেও পারে, যেটা এটা একটা উদাহরণ, এবং ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। আচ্ছা, আর বিপরীত ক্রমটা কি, বিপরীত ক্রম হচ্ছে কি, কোন একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় কোন একটা পয়েন্টে তবে ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবেই হবে। কি বললাম, কোন একটা ফাংশন কোন পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল হয়, ডিফারেন্সিয়েবল হয়, কোন একটা পয়েন্টে কি ডিফারেন্সিয়েবল হবে হয় যদি, তবে ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবেই হবে, ওই পয়েন্টে ফাংশনটা কি হবে, কন্টিনিউয়াস হবেই হবে। ওকে, তো এই দুটো তোমরা মনে রাখবে, অঙ্ক করার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। এবার তোমাদের যেটা পড়াবো, তোমাদের কন্টিনিউটি যেটা পড়িয়েছিলাম, যে দুটো ফাংশন কোন একটা পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তখন সেই দুটো ফাংশনের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, অনন্য, সেগুলো কি হতো বলতো, সেগুলো সব কন্টিনিউয়াস হতো। ঠিক এখানেও পড়বো, সেখানে যেমন অ্যালজেব্রা অফ কন্টিনিউটি পড়েছিলাম, ওটাকে কি বলা হতো, অ্যালজেব্রা অফ কন্টিনিউটি বলা হতো। এখানে পড়বো আমরা থিওরিয়ামস অফ ডিফারেন্সিবিলিটি, থিওরিয়ামস অফ ডিফারেন্সিবিলিটি, ডিফারেন্সিবিলিটি। দেখো থিওরিয়ামস অফ ডিফারেন্সিবিলিটি কি, দুটো ফাংশন কোন একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হলে সেই দুটো ফাংশনের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সেগুলো কি হবে, কম্পোজিট ফাংশন, সবকিছুই কি হবে, ডিফারেন্সিয়েবল হবে। তা লিখবে দুটো ফাংশন ধরো এফএক্স, লেট দুটো ফাংশন হচ্ছে, আচ্ছা এটা কেস 1 দিবে, যে দুটো ফাংশন ডিফারেন্সিয়েবল হলে তাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ কি হবে, যে আরেকটা কেস, তিনটে কেস হবে, আমি ফার্স্ট কেস করাচ্ছি। ফার্স্ট কেসে কি আছে, কেস 1, কেস 1 এ কি আছে, দুজনেই ডিফারেন্সিয়েবল কোন একটা পয়েন্টে, তখন কি হবে। আর কেস 2 তে কি করাবো, একজন ডিফারেন্সিয়েবল একটা পয়েন্টে আরেকজন নট ডিফারেন্সিয়েবল, তখন তাদের যোগ, বিয়োগ কি হবে, গুণ, ভাগ কি হবে। আর কেস 3 তে কি করাবো, দুজনেই যদি নট ডিফারেন্সিয়েবল হয় তখন কি হবে, এটা হচ্ছে কেস 1। কেস 1 এ কি করাবো, দুজনেই একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হলে তাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ কি হবে, দেখো যে লেট fx is differentiable, fx is differentiable at x equal to a, এবং gx টাও কি, gx টাও হচ্ছে ডিফারেন্সিয়েবল at x equal to a। দুটো ফাংশন দুজনেই কি হচ্ছে x equal to a পয়েন্টে ডিফারেন্সিয়েবল, দেন দুজনেই যদি ডিফারেন্সিয়েবল হয় তাদের যোগফলটা কি হবে, fx প্লাস gx দিয়ে গঠিত যে ফাংশনটা হবে সেটা কি হবে, এত ইজ ডিফারেন্সিয়েবল at x equal to a। তাদের বিয়োগফলটা কি হবে, এটাও কি হবে, এত ইজ ডিফারেন্সিয়েবল at x equal to a। তাদের গুণফল দিয়ে যে গঠিত যে ফাংশনটা আসবে সেটাও কি হবে, ডিফারেন্সিয়েবল at x equal to a। তাদের ভাগফল fx by gx, এটা কি হবে, এত ইজ ডিফারেন্সিয়েবল
ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকাল টু এ। শুধু এখানে মনে রাখবে যে হরে যে ফাংশনটা আছে সেটা ওই পয়েন্টে, যে পয়েন্টে ডিফারেন্সিয়েবল আছে সেটা যেন নট ইকাল টু 0 হয়। যেখানে এখানে কি দেখা যাবে, যেখানে যেন এফ সরি হরে ফাংশনটা হচ্ছে জি এক্স, এই পয়েন্টে যেন জি এর ভ্যালুটা কি হয়, নট ইকাল টু 0 হয়। এটা অবশ্যই দেখাতে হবে। আচ্ছা, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোই কি হবে, ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। যদি দুটোই কি হয়, ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল, এফ এক্সও ডিফারেন্সিয়েবল, জি এক্সও ডিফারেন্সিয়েবল, তাদের যোগ বিয়োগ গুণ ভাগও কি হবে, ডিফারেন্সিয়েবল হবে। আচ্ছা, তাদের সঙ্গে যদি কোনো একটা কম্পোজিট ফাংশন, কোনো যদি তাদের সঙ্গে যদি একটা স্কেলার স্কেলার রাশি গুণ করি, তাহলে কি হবে, কে ইন্টু এফ এক্স, মানে কোনো একটা যদি সংখ্যা গুণ করি, তাহলে 5 ইন্টু এফ এক্স, কে ইন্টু জি এক্স, এরাও কি হবে, এরাও ডিফারেন্সিয়েবল। এত ইজ ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবল at x equal to a। এদের কম্পোজিট ফাংশন এফ নট জি এক্স কিংবা জি নট এফ এক্স, এরাও কি হবে, এরাও এক্স ইকাল টু এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল, মানে দুটো ফাংশনকে দিয়ে যে কম্পোজিট ফাংশনটা আসবে সেটাও কি হবে, ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। তো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো এক্সাম্পল নিলে বুঝতে পারবে। ধরো দুটো ফাংশন আছে, এফ এক্স একটা ফাংশন, এফ এক্স ফাংশনটা ধরো 2x ধরো, আর একটা হচ্ছে জি এক্স ফাংশন, জি এক্স ফাংশন ধরো ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। আচ্ছা, টু এক্সটা কি হয়, টু এক্স হচ্ছে এই যে পলিনোমিয়াল ফাংশন, এরা কি হবে, এত ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকাল টু 5। এক্স ইকাল টু 5 পয়েন্টে এফ এক্স ফাংশনটা কি বলতো, ডিফারেন্সিয়েবল। আর জি এক্স ইকাল টু ই টু দি পাওয়ার এক্স, এটা কি এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাও কি বলতো, এক্স ইকাল টু 5 পয়েন্টে ডিফারেন্সিয়েবল। এত ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকাল টু 5। এফএক্সটাও এক্স ইকুয়াল টু 5 পয়েন্টে ডিফারেন্সিয়েবল, জিএক্সটাও এক্স ইকুয়াল টু 5 পয়েন্টে ডিফারেন্সিয়েবল। তাহলে এদের যোগফল মানে কত, 2x প্লাস ই টু দি পাওয়ার এক্স, এরাও কি হবে, মানে এদের যোগ করে যে ফাংশনটা আসবে, দুটো ফাংশনকে যোগ করে যে ফাংশনটা আসবে, তারাও কি হবে, তারাও ডিফারেন্সিয়েবল হবে। ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 5। তাদের বিয়োগ করে যে ফাংশনটা আসবে সেটাও কি হবে, ডিফারেন্সিয়েবল হবে অ্যাট এক্স ইকুয়াল টু 5। তাদের গুণফল 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটাও কি হবে, এরাও কি হবে, ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 5। তাদের ভাগফল, এটাও কি হবে, এরাও ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 5। তাদের সঙ্গে যদি কোনো স্কেলার রাশি গুণ করা হয়, তাহলে 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটাও কি হবে, ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 5। তাহলে এটাই হচ্ছে কেস ওয়ান। কেস ওয়ানে কি বললাম, দুটো ফাংশন যদি একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, দুজনেই একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল, এফ এক্সও ডিফারেন্সিয়েবল, জি এক্সও ডিফারেন্সিয়েবল, তাদের যোগ বিয়োগ গুণ ভাগ, তাদের সঙ্গে যদি কোনো একটা সংখ্যা গুণ করে যে ফাংশনটা আসবে, তাদের কম্পোজিট ফাংশন, সবগুলোই কি হবে, ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। এবার চলে আসো কেস টু। কেস টুতে কি বলছি, দুটো ফাংশন আছে এফ এক্স আর জি এক্স, একটা হচ্ছে কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল আর একটা নট ডিফারেন্সিয়েবল। তখন কি হবে, ধরো দুটো ফাংশন, একটা হচ্ছে এফ এক্স, একটা হচ্ছে কত, এফ এক্স আর একটা জি এক্স। ধরে নিলাম এফ এক্সটা হচ্ছে এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকাল টু এ, বাট জি এক্সটা হচ্ছে নট ডিফারেন্সিয়েবল, জি এক্স ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকাল টু এ। কেস ওয়ানে কি ছিল, দুজনেই ডিফারেন্সিয়েবল ছিল, এফ এক্সও ডিফারেন্সিয়েবল ছিল এক্স ইকাল টু এ, জি এক্সও ডিফারেন্সিয়েবল এক্স ইকাল টু এ ছিল। বাট কেস টুতে কি হচ্ছে, কেস টুতে এফ এক্সটা হচ্ছে ডিফারেন্সিয়েবল এক্স ইকাল টু এ, আর জি এক্সটা হচ্ছে নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকাল টু এ। তখন কি হবে, এদের যোগফল বিয়োগফল গুণফল ভাগফল কি হবে, তখন দেখো এদের যোগফল, এই দুটো ফাংশন দিয়ে গঠিত যোগফল এবং এই দুটো ফাংশন দিয়ে গঠিত বিয়োগফল, যে দুটো ফাংশনের তখন যোগফল আর বিয়োগফল কি হবে, নট ডিফারেন্সিয়েবল, নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকাল টু এ, নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকাল টু এ। বাট গুণফল ভাগফল কি হবে, এফ এক্স ইন্টু জি এক্স
আরটা হচ্ছে এফ এক্স বাই জি এক্স। এগুলো কি হবে আমরা বলতে পারবো না, এগুলো করে দেখতে হবে, যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করে দেখতে হবে। এক্ষেত্রে আমরা ক্যান নট সে, বলা যাবে না, ডিফারেন্সিবল হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর একটা আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, উদাহরণ দিলে বুঝতে পারবে। একটা এক্সাম্পল বলে লিখে রাখো। ধরো এফ এক্স একটা ফাংশন ধরছি, এফ এক্স ধরো ডিফারেন্সিবল হবে, তাহলে এফ এক্স ধরে নাও সাইন এক্স, ঠিক আছে। আচ্ছা, জি এক্স একটা ধরে নাও, জি এক্সটা ধরে নাও মড এক্স। এখানে দুটো ফাংশন এফ এক্স আর জি এক্স। আচ্ছা, এফ এক্সটা কি বলতো, আমরা জিরো পয়েন্টে দেখতেছি, এফ এক্সটা কি জিরোতে, এক্স ইকাল টু জিরোতে এ কি হবে, এক্স ইকাল টু জিরোতে এফ এক্স হচ্ছে কি হবে, সাইন এক্স হচ্ছে সব জায়গায় ডিফারেন্সিবল, আর এক্স ইকাল টু জিরোতেও কি হবে, এক্স ইকাল টু জিরোতেও সাইন এক্স ডিফারেন্সিবল হবে। এক্স ইকাল টু জিরোতে এফ এক্স ইজ ডিফারেন্সিবল। আচ্ছা, জি এক্সটা জিরোতে কি ডিফারেন্সিবল, জি এক্স হচ্ছে মডিউলাস ফাংশন, জি এক্স এর ছবি কেমন আসবে, এরকম টাইপের আসবে, জিরো পয়েন্টে কি আসছে, খাঁজ আসছে, তাহলে জিরো পয়েন্টে নট ডিফারেন্সিবল, তাহলে জি এক্স ইজ নট ডিফারেন্সিবল at x equal to 0। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই ফাংশনটা x equal to 0 তে ডিফারেন্সিবল, এই ফাংশনটা x equal to 0 তে নট ডিফারেন্সিবল। তাহলে এদের যোগফল বিয়োগফল কি হবে, মানে এদের যোগফল মানে কি, sin x প্লাস mod x, এই দুটো ফাংশনকে যোগ করে যে ফাংশনটা আসবে এবং এই দুটো ফাংশনকে বিয়োগ করে যে ফাংশনটা আসবে, তারা কি হবে, নট ডিফারেন্সিবল হবে। যোগফল আর বিয়োগফল কি হবে, নট ডিফারেন্সিবল, নট ডিফারেন্সিবল। এবং গুণফল ও ভাগফল কি হবে, মানে গুণফল মানে কি সাইন এক্স ইন্টু মড এক্স, সাইন এক্স বাই মড এক্স, এরা কি হবে, ক্যান নট সে, আমরা বলতে পারবো না, এগুলো আমাকে করে দেখতে হবে, ঠিক আছে। জাস্ট এটার আমি একটা উদাহরণ দিলাম। ওকে, আচ্ছা, আমরা কেস 2 এর আমরা দেখলাম একজন ডিফারেন্সিবল একজন নট ডিফারেন্সিবল হয়, তাদের যোগ বিয়োগ গুণ ভাগ কি হবে সেটা দেখলাম। এবার কেস 2 এর একটা সাব পার্ট আছে, সাব পার্টটা কি, কেস 2 এর একটা ভাগ আছে, নোট বলে লিখে রাখবে, নোট, কেস 2 এরই একটা নোট লিখাচ্ছি। নোটটা কি, যদি এফ এক্স একটা ফাংশন আর হচ্ছে জি এক্স একটা ফাংশন, এফ এক্সটা কি, ধরো ডিফারেন্সিয়েবল, এফ এক্সটা এমন একটা ফাংশন যেটা হচ্ছে ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকাল টু এ, এক্স ইকাল টু এ পয়েন্টে এফ এক্স ফাংশনটা কি ডিফারেন্সিয়েবল, আর জি এক্স যে ফাংশনটা আছে সেটা এক্স ইকাল টু এ পয়েন্টে, এক্স ইকাল টু এতে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, বাট x equal to a তে not differentiable, x equal to a তে not differentiable, differentiable নয়। আমরা এটাকেই একটু ভেঙে করতেছি যে x f(x) টা হচ্ছে ডিফারেন্সিবল, মানে এটা হলো, আর gx টা হচ্ছে নট ডিফারেন্সিবল, বাট x equal to a পয়েন্ট ওটা কিন্তু কন্টিনিউয়াস। এর মধ্যে আরেকটা কন্ডিশন ঢুকবে কি, এন্ড x equal to a পয়েন্টে ফাংশনটার ভ্যালু 0, মানে f অফ এর ভ্যালুটা কত হচ্ছে, পুট করে দেখলাম 0 আসছে। কি বললাম, এখানে একটা এক্সট্রা লাগ দিচ্ছে, x equal to a পয়েন্টে fx ফাংশনটা যদি 0 আসে সেক্ষেত্রে কি হবে, fx ইন্টু gx, এই দুটো ফাংশনটা, এই দুটো ফাংশনের গুণফল এত ইজ ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবল অ্যাট x equal to a, ঠিক আছে, যে fx টা ডিফারেন্সিবল, gx টা নট ডিফারেন্সিবল, এন্ড x equal to a পয়েন্টে fx এর ভ্যালু 0, আর এখানে x equal to a পয়েন্টে gx টা হচ্ছে কন্টিনিউয়াস। তো সেক্ষেত্রে এই দুটোর গুণফল দিয়ে যে গঠিত ফাংশনটা আসবে সেটা হচ্ছে x equal to a পয়েন্টে কি হবে, ডিফারেন্সিবল হবে। যেমন আমি এটা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, আমাদের এই উদাহরণটা বই আছে, দুটো ফাংশন আছে দেখবে, fx ইকুয়াল টু ধরো x আছে আর একটা হচ্ছে gx ইকুয়াল টু mod x,
এক্স ইকাল টু 0 পয়েন্টে কি হয়, এক্স ইকাল টু 0 তে এক্স মানে কি, এক্স হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন, এক্স ইকাল টু 0 তে এক্স কি এফ এক্সটা কি হবে, ডিফারেন্সিয়েবল, এক্স ইকাল টু 0 তে ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবল এন্ড এক্স ইকাল টু 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু কত, 0 পুট করলে 0, ফাংশনের ভ্যালু 0, মানে এটা হচ্ছে। আরটা কি জি এক্সটা কি, এক্স ইকাল টু 0 তে mod x কি হবে, mod x ইজ কন্টিনিউয়াস, x ইকুয়াল টু 0 তে mod x কি হবে, কন্টিনিউয়াস হবে। কেন বলতো, mod x এর ছবি কেমন হয়, এরকম টাইপের আসে, x ইকুয়াল টু 0 তে mod x এর ছবি এরকম আসে। তাহলে এখানে mod x এর ছবিটা যদি আঁকি, কোথাও পেন তুলতে হচ্ছে না, এবং x ইকুয়াল টু 0 তে কিন্তু এর নট ডিফারেন্সিবল, 0 তে কি হচ্ছে এখানে, নট ডিফারেন্সিবল, কারণ এখানে খাঁজ আছে, এবং and x ইকুয়াল টু 0 তে gx is not differentiable, মডুলাস ফাংশন 0 তে কি হবে, not differentiable, gx is not differentiable, not differentiable। তো এক্ষেত্রে এই দুটো ফাংশনের গুণফল, অতএব এই দুটো ফাংশনকে গুণ করে x ইন্টু mod x এত ইজ, কি বলছিলাম, এই দুটো ফাংশনের গুণফল কি হবে, ডিফারেন্সিবল হবে, এত ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়াল টু 0। এটা তোমাদের এমসিকিউ তে আছে, দেখবে তোমাদের থার্ড সেমিস্টারে এরকম একটা ফাংশন আছে, দেখা হচ্ছে x ইন্টু mod x ইকুয়াল টু 0 তে ডিফারেন্সিবল হবে। সেক্ষেত্রে তোমাদের করার দরকার নেই, লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ করার দরকার নেই, জাস্ট দেখেই বলে দিবে যে এটা ডিফারেন্সিবল এবং ওই পয়েন্টে ফাংশনটা হলো 0, এটা নট ডিফারেন্সিবল এবং ওই পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে তাদের গুণফল কি হবে, ওই পয়েন্টে কি হবে, ডিফারেন্সিবল হবে। এবার চলো কেস 3, কেস 1 কেস 2 করে দিলাম, এবার কেস 3 দেখো, কেস 3 তে কি হবে, দুটো ফাংশনে যদি নট ডিফারেন্সিবল হয়, এফ ও কোনো একটা পয়েন্টে নট ডিফারেন্সিবল, জি ও নট ডিফারেন্সিবল হলে তাদের যোগ বিয়োগ গুণ ভাগ কি হবে, ক্যান নট সে, বলা যাবে না। তাহলে দুটো ফাংশন এফ এক্স ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকাল টু এ, আর জিএক্সটাও কি, জিএক্স ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকাল টু এ। তাহলে দুজনেই একটা পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল, তাদের যোগফল, তাদের বিয়োগফল, ফাংশন দুটোর বিয়োগফল, ফাংশন দুটোর গুণফল, তাদের ভাগফল কি হবে, ক্যান নট সে, বলা যাবে না, ক্যান নট সে, ডিফারেন্সিয়েবল হতেও পারে নাও হতে পারে। ওকে, তাহলে থিওরেম অফ ডিফারেন্সিবিলিটি কি পড়ালাম, কেস 1 কেস 2 কেস 3 পড়ালাম। কেস 1 এ কি পড়ালাম আমি একটু বলে দিচ্ছি, সংক্ষেপে বলে দিচ্ছি, তিনটা পড়ালাম, কেস 1 কেস 2 এটা কি পড়ালাম, কেস 3। কেস 1 এ কি পড়ালাম, দুজনেই ডিফারেন্সিবল, x ইকুয়াল টু a পয়েন্টে এফটাও হচ্ছে ডিফারেন্সিবল কত, x ইকুয়াল টু a তে, আর জিটাও কি হবে, ডিফারেন্সিবল অ্যাট x ইকুয়াল টু a। তাহলে তাদের যোগফল, ফাংশন দুটোর যোগফল, ফাংশন দুটোর বিয়োগফল, ফাংশন দুটোর গুণফল, ফাংশন দুটোর ভাগফল, ফাংশনের সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করলে তার সে ফাংশন, কিংবা ফাংশন গুলো কম্পোজিট ফাংশন দিয়ে গঠিত যে ফাংশন আসবে তারা কি হবে, ডিফারেন্সিবল হবে। আর কেস 2 তে কি পড়লাম, কেস 2 তে পড়লাম এফটা হচ্ছে ডিফারেন্সিবল x ইকুয়াল টু a, জিটা হচ্ছে নট ডিফারেন্সিবল অ্যাট x ইকুয়াল টু a। তাহলে এদের কি হবে, যোগফল বিয়োগফল কি হবে, নট ডিফারেন্সিবল হবে, আর ভাগফল গুণফল কি হবে, ক্যান নট সে। এটার আবার একটা সাবপার্ট বলেছিলাম, সাবপার্টটা আর আলোচনা করছি না এখানে। কেস 3 তে কি বলছিলাম, এফটা হচ্ছে নট ডিফারেন্সিবল অ্যাট x ইকুয়াল টু a, যেটাও কি নট ডিফারেন্সিবল অ্যাট x ইকুয়াল টু a। তাহলে কি হবে, এদের যোগ, ফাংশন দুটোর যোগ, ফাংশন দুটোর বিয়োগফল, ফাংশন দুটোর গুণফল, ফাংশন দুটোর ভাগফল কি হবে, ক্যান নট সে, বলা যাবে না, হতেও পারে নাও হতে পারে। ওকে, ঠিক আছে, তোমাদের ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারে যত থিওরি ছিল সমস্ত থিওরি পুরো ডিটেলসে আলোচনা করেছি। আশা করি
এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোথাও অতটা ভিডিও দেখতে হবে না, পুরো ডিটেলস আলোচনা করা আছে যা যেখানে দরকার মোটামুটি। তাও যদি কিছু বাকি থাকে আমি অঙ্ক করার ক্ষেত্রে সেগুলো আমি একটু একটু করে বলে দেবো। ওকে, আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।